বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস ভিশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইয়াসির ইয়ামিন। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা বাজেটের ধারাবাহিক আলোচনায় শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে কথা বলবো। আসন্ন বাজেট অর্থাৎ 2016-2017 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে কী ধরনের বরাদ্দ থাকছে, কী ধরনের বরাদ্দ থাকা উচিত, শিক্ষার কোন কোন ক্ষেত্রে কেমন মনোযোগ দেওয়া দরকার, কি কি পরিকল্পনা গ্রহণ করা দরকার ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাবার আগে খুব সংক্ষেপে যদি আপনি বাংলাদেশের এই মুহূর্তের শিক্ষা খাতের একেবারে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত খুব সংক্ষেপে এর চালচিত্র বা বর্তমান অবস্থাটি যদি একটু আমার সঙ্গে আলোচনা করেন। প্রাথমিক এবং মাধ্যমিক দুটোতেই ড্রপ আউট রেট সেটা অনেক কমেছে, এনরোলমেন্ট বেড়েছে এবং সবচেয়ে ভালো যে জিনিসটি হয়েছে যে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলে যাওয়ার যে প্রবণতা এটি বেড়েছে, অনেক বেড়েছে। মেয়েদের পার্টিসিপেশন, বিশেষ করে জেন্ডার ব্যালেন্স সেটা তো আমার মনে হয় যে মোর দেন এনাফ মাধ্যমিক স্তরে। আর কলেজ লেভেলে এবং বিশ্ববিদ্যালয় লেভেলে এক ধরনের সমস্যা রয়ে গেছে। আসলে যদি আমি সব কয়টাকে একসাথে ধরি, প্রাথমিক মাধ্যমিক, তাহলে সবচেয়ে বড় যে সমস্যা এখন শিক্ষা খাতে আমি দেখছি আর কি, সেটা হচ্ছে যে শিক্ষক ছাত্র অনুপাত। এটি হচ্ছে 1.34। তার মানে একজন ছাত্রের এগেনস্টে 34 জন শিক্ষার্থী, কিন্তু আন্তর্জাতিক একজন শিক্ষকের বিপক্ষে। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এই রেশিওটা আসলে মোটেই ফেভারেবল না। তার কারণ এটি যদি একেবারে কমও হয়, একেবারে যদি ইয়ে করেন, তাহলে 1:20 হওয়া উচিত আর কি। এবং যদি আরও ভালো হতে হয় তাহলে 1.15 এরকম। তার মানে 1-এর সাথে 15। আর খুব ভালো হতে চাইলে, একেবারে বেস্ট হতে চাইলে 1-এর সাথে 10, তার মানে 1:10। তো এই যে একটা মৌলিক সমস্যা শিক্ষা খাতে, এই মৌলিক সমস্যাটাকে আমি মনে করি সবচেয়ে বেশি এখন মনোযোগ দেওয়া দরকার। তার কারণ বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এবং পরবর্তীতে আমরা আরেক ধাপ যাচ্ছি সামনের দিকে, ভিশন 2021-এর দিকে। কিন্তু এই ভিশন 2021-এ যদি যেতে হয়, তাহলে কিন্তু আসলে সবচেয়ে বড় যে ড্রাইভার সেটি হচ্ছে শিক্ষা খাত এবং শিক্ষা আর প্রযুক্তি, এই দুটো, এবং তার সাথে যদি ভালো ভৌত অবকাঠামোর সাপোর্ট থাকে, তাহলেই কিন্তু মধ্যম আয়ের দেশে রূপান্তর হওয়া সম্ভব। তাই আপনার প্রশ্নে ফিরে আসি, প্রাথমিক স্তরে স্কুলগুলোতে ভালো শিক্ষক পাওয়া যায় না। এমনও স্কুল আছে একজন প্রধান শিক্ষকই চালাচ্ছেন। অনেক গ্রাম আছে যেখানে প্রাথমিক বিদ্যালয় নেই। এই যে একটা মৌলিক সমস্যা। আপনি যে বলছিলেন যে প্রাথমিক থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, আমরা দেখছি যে পরিসংখ্যান আমাদের বলছে যে প্রাথমিকের শেষ পর্যায়ে গিয়ে প্রায় 20% কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং এদেরকে কিন্তু আমরা আর শিক্ষার যে সরণি সেখানে আর তুলে আনতে পারছি না। এটি তো আলটিমেটলি আমাদের যে লক্ষ্যগুলো আছে, এমডিজিতে আমরা বেশ কিছু সূচকে অগ্রগতি অর্জন করেছি, সাফল্য পেয়েছি। এসডিজি আছে আমাদের সামনে 2030-এর মধ্যে যেগুলো করতে হবে। তা আমরা কি তাহলে সেটি পারবো? অবশ্যই। তার কারণ 40% ড্রপ আউট থেকে যেখানে 20%-এ আসছে, তার মানে কিন্তু অর্ধেক হয়ে গেছে। তা আমার মনে হয় যে উন্নতি যেদিকে যাচ্ছে খুবই ভালো, তবে পর্যাপ্ত বাজেট সাপোর্ট দরকার। তার কারণ বাজেট নিয়ে আলাপ করব, তার আগে যদি একটু উচ্চশিক্ষার ক্ষেত্রে সংকটটা বা বর্তমান চিত্রটা যদি একটু বলেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটি দেখা যাচ্ছে, একটি তো আমি বললাম এটি কমন সবার জন্য, আরেকটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অবকাঠামোগত সমস্যা। উচ্চশিক্ষা এবং শিক্ষকের স্বল্পতা। উচ্চ শিক্ষিত শিক্ষক, তার মানে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত এবং গবেষণা করা শিক্ষক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকের কিন্তু পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব আছে। বিশ্ববিদ্যালয় অনেক আছে, প্রাইভেট বলেন পাবলিক বলেন, কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে ধরনের শিক্ষক থাকা দরকার আন্তর্জাতিক মানদণ্ডে, সেই ধরনের শিক্ষকের কিন্তু পর্যাপ্ত সংখ্যায় নেই। আমরা জানি যে শিক্ষা বলুন, স্বাস্থ্যসেবা বলুন, এটি মানুষের মৌলিক অধিকার।
যে রাষ্ট্র এই মৌলিক অধিকারগুলো যতটা সুনিশ্চিত করতে পেরেছে সেই রাষ্ট্র এগিয়ে গেছে, সেই রাষ্ট্র শিক্ষায় এগিয়েছে, শিক্ষায় এগুলে তার অর্থনীতি বলুন সার্বিক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে সেই রাষ্ট্র বা সেই জাতিগোষ্ঠী সুস্থ বলে আপনার বিবেচনা করা যেতে পারে। আমাদের চিত্রটি কেমন? 5 বছরের পরিসংখ্যান যদি দেখি, শিক্ষা স্বাস্থ্য আলাদাভাবে ধরলেও এবং দুটো একসাথে যোগ করলেও বাজেটের মধ্যে একটা নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তবে অনেকে মনে করেন যে না, বাজেটে তো টাকার অঙ্কে তো বাজেট বাড়ছে, কিন্তু আসলে টাকার অঙ্ক হিসাব করলেই মূল হিসাবটা বের হয় না। এখানে দুটো ইন্ডিকেটর দেখতে হবে। একটা হচ্ছে যে জিডিপির অংশ হিসাবে, শতাংশ হিসাবে বাজেটে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে অবদান কেমন, এটি হলো একটি। আরেকটি হচ্ছে টোটাল বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যের যে অংশ শতাংশ হিসাবে সেটি কত। এই দুটো ইন্ডিকেটরে যদি দেখা যায় তাহলে গত 5 বছরে বিশেষ করে শিক্ষা, যেমন প্রাথমিক ও গণশিক্ষা যোগ শিক্ষা, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা যদি আমরা যোগ করি তাহলে দেখা যাচ্ছে এখানে 5 বছরে একটা ক্রমাবনতি 14.6% থেকে কমে এখন 10.71 এর দিকে চলে আসছে। যদি আমি শুধু বাজেটে শিক্ষা স্বাস্থ্য খাতে যদি আসি, স্বাস্থ্য খাতে ছিল 5 বছর আগে 5.8%, সেখান থেকে কমতে কমতে 4.3% নেমে এসেছে। এটি কিন্তু আসলে যেটা দেখা যাচ্ছে যে একটা মনোটোনিক্যালি একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে, যেটি আসলে মধ্যম আয়ের দেশে যদি আমরা রূপান্তরের জন্য অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেই তাহলে কিন্তু সবচেয়ে বড় বাধা আসবে এখান থেকে। তার কারণ হলো একটা দেশের মানুষকে পর্যাপ্ত শিক্ষিত না করে তাদের মানব সম্পদ যদি না দেওয়া যায়, সুস্বাস্থ্য যদি তাদের না থাকে, তাহলে দেশের মানুষ কিভাবে উন্নত দেশে যাবে? এটা তো সম্ভবই নয়। যার কারণে আসেন জাতীয় আয়ের হিসাবে যদি আমরা জিডিপির অনুপাত হিসাবে ধরি তাহলে দেখেন শিক্ষা খাতে এখনো আমরা 1.9% স্ট্যাগন্যান্ট পর্যায়ে রয়ে গেছি অনেক বছর ধরে, কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এই পার্সেন্টেজ কিন্তু খুবই কম। তার কারণ একেবারে আমাদের যারা সাউথ এশিয়ান আরও যারা দেশ আছে তারা সবারই কিন্তু আমাদের এই, এমনকি পাকিস্তান 2.5%, হোয়ারেস পাকিস্তানের প্রবৃদ্ধি কিন্তু আমাদের চেয়ে কম। স্বাস্থ্য খাতে দেখেন খুবই খারাপ অবস্থা, ইভেন 2%ও না। জিডিপির 2% হলেও একটা স্ট্যান্ডার্ড হতো, 2% তো দূরের কথা, 1.5%ও না। তার মানে খুবই খারাপ অবস্থা। স্বাস্থ্য খাতে আমরা 5 বছর আগে শুরু করেছিলাম 7,500 কোটি টাকা দিয়ে, এখন মাত্র বেড়ে 5 বছরে আসছে 12,500 কোটি। আর শিক্ষা খাতে আমরা শুরু করেছিলাম 18,383 কোটি দিয়ে, আর এখন মাত্র 31,605। কিন্তু এই 5 বছরে বাজেটের আকার যেভাবে বেড়েছে, স্ফীত হয়েছে, সেই তুলনায় যদি আনুপাতিক আপনাকে বলতে বলি, আনুপাতিক হারে আমাদের শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে যে বরাদ্দ যেভাবে বাড়ার দরকার তা তো বাড়েনি। আপনি ইতিপূর্বেই বললেন যে ডাউনওয়ার্ড ট্রেন্ড আমরা লক্ষ্য করছি, কিন্তু আমাদের সামনে তো এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসডিজির চ্যালেঞ্জ রয়েছে, ভিশন 2021-এর চ্যালেঞ্জ রয়েছে, এবং একটি জাতিকে এগিয়ে নেবার জন্য অর্থনীতিতে এগোতে হলে আমরা ভালো করছি নিঃসন্দেহে, কিন্তু এটিকে সাস্টেইনেবল টেকসই করে তুলতে হলে যে দক্ষ মানব সম্পদের প্রয়োজন, সেজন্য শিক্ষা অনস্বীকার্য প্রয়োজনীয়তা। একই সঙ্গে অপুষ্টি দূর করা, সুস্থ জাতি গোষ্ঠী গড়ে তোলা, এই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করতে পারছি না কেন? সরকারের চিন্তার ঘাটতিটা কোথায় আপনার মনে হয়? চিন্তার আসলে ঘাটতি আছে আমি এটা বলবো না, আসলে সরকার অবশ্যই এই ব্যাপারে সচেতন, কিন্তু বিষয় হলো কালেকশন বা আপনার বাজেটের যে রেভিনিউ কালেকশন, দুটো বাজেট তো এখানে, একটা হচ্ছে রাজস্ব বাজেট আর একটা হচ্ছে এডিপি। এডিপি তো আসলে আমাদের নিয়ন্ত্রণে না, তার কারণ ফরেনাররা না দিলে আমরা পাবো না প্রজেক্ট। কিন্তু রাজস্ব খাতেও দেখেন রাজস্বের যে টার্গেট নির্ধারণ করা হয় সেটি কিন্তু আমরা পূরণ করতে পারি না, প্রায় তার চেয়ে 20,000 কোটি টাকা আমাদের কম কালেকশন হয়। এই যে আমাদের কর ব্যবস্থার যে একটা, আসলে আমি যদি বলি, কেউ আমাকে প্রশ্ন করেন একজন অর্থনীতিবিদ হিসাবে আমাদের বাজেটের এখন সবচেয়ে বড় সমস্যা কি, তাহলে আমি মনে করি যে আসলে রাজস্ব আহরণের যে সমস্যা, এই সমস্যায় কিন্তু আমরা ওই আলোচনাটা যাব না আজকে। আমরা যেহেতু শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কথা বলছি, আপনার কি মনে হয় আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কেমন হওয়া উচিত? একই সঙ্গে স্বাস্থ্য খাতের কথা যদি বলেন। প্রথমে আমি শিক্ষা খাতের কথা বলি।
আমি আশা করছি আমাদের যে 2016-17 অর্থ বৎসর, সেই অর্থ বৎসরে আমাদের অর্থনীতির সাইজ হবে, তার মানে জিডিপি হবে 19,50,000 কোটি টাকা। এই 19,50,000 কোটির যদি আমি 3% ধরি স্ট্যান্ডার্ড, আমি 5%-এ গেলাম না, 3% ধরলেও আমাদের শিক্ষা খাতে বরাদ্দ আমার হিসাবে একটু আগে ক্যালকুলেট করেছি 58,500 কোটি টাকা হওয়া উচিত। আর যদি স্বাস্থ্য খাতে আসেন, যদি আমি 2% ধরি, বেশি ধরলাম না, 2% ধরলেও 39,000 কোটি টাকা হওয়া উচিত। এখানে যদি আন্তর্জাতিক মানদণ্ডে আমরা যদি এই বাজেট বরাদ্দকে নিয়ে যেতে চাই, তাহলে সিম্পলি আমি ছোট্ট একটা ফর্মুলা দেই। এই 2015-16 অর্থ বৎসরের যে বাজেটের যে অ্যামাউন্ট, তাকে 2 দিয়ে গুণ করলেই আমাদের যে কাঙ্ক্ষিত নাম্বার সেটি পাওয়া যাবে। এটি হচ্ছে আমাদের একেবারে মিনিমাম। এটুক পেলে মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য যে যে কাঠামোগত সংস্কার করা দরকার, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক ছাত্রের যে অনুপাত, এই অনুপাতকে যদি 1:30 থেকে কমিয়ে 1:20-র দিকে নিতে হয়, তাহলে কিন্তু বাজেট বরাদ্দ দ্বিগুণ করতে হবে শিক্ষা খাতেও এবং স্বাস্থ্য খাতে। দর্শক, বিজনেস ভিশনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবে একটু পরেই, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত। দেখছিলেন বিজনেস ভিশন। আমরা বাজেটের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে দ্বিগুণ করার দরকার। নিঃসন্দেহে আপনার সঙ্গে আমিও একমত পোষণ করি। কিন্তু সরকারের যে অর্থনৈতিক কাঠামো, আমাদের অর্থনীতির যে বিকাশ, আমাদের রাজস্ব সংগ্রহের যে চিত্র বা চালচিত্র, এ সার্বিক প্রেক্ষাপটে সক্ষমতার বিষয়টি যদি একটু বিবেচনা করতে বলি, মূল্যায়ন করতে বলি, আপনি কি দেখেন? আমার মনে হয় সরকার শত চেষ্টা করলেও জাস্ট 1 বছরে দ্বিগুণ করতে পারবে না, এটা আমার প্রত্যাশা। তাহলে এই যে আমরা এগোবো, 1 বছরে নিশ্চয়ই সম্ভব নয়। আমরা এটিকে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কত শতাংশ করে বাড়ালে আমরা 3 বছরে বা 5 বছরে ওই জায়গায় পৌঁছতে পারবো? আমার মনে হচ্ছে শিক্ষা খাতে আমি ক্লিয়ার নাম্বার দিচ্ছি, সেটি হচ্ছে 31,000 কোটি থেকে 45,000 কোটি, বাজেটে যদি আমরা এমনটি পাই, 45,000 কোটি টাকা হলে মোটামুটি একটা পর্যায়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা যাবে এবং শিক্ষানীতি 2010 বাস্তবায়নের মোটামুটি একটা পর্যায়ে থাকবে। আর স্বাস্থ্য খাতেও আমি ঠিক একইভাবে 1.5 গুণ বলবো। 1.5 গুণ যেহেতু দ্বিগুণ করা সম্ভব না, তার মানে 12-র সাথে আরো 6 যোগ করলে 18,000 কোটি, পারলে 20,000 কোটি হলে সবচেয়ে ভালো হয়। এখন এই জায়গাটিতে 45,000 বা 20,000 বা 18,000 যাই বলুন না কেন, এইটিকে যথাযথভাবে অর্থ ব্যবহারের মাধ্যমেই তো এটি সুনিশ্চিত হবে যে অর্থের ব্যবহার যদি যথাযথ না হয় তাহলে তো উন্নতি নিশ্চিত হবে না। সেজন্যে কি ধরনের শিক্ষা খাতে কি ধরনের প্রোগ্রাম নেওয়া উচিত? এ পর্যন্ত আমাদের বাজেট বরাদ্দের মধ্যে যেটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষা খাতে, শুধু আসলে এটি আসলে সব দেশেই প্রাথমিক পর্যায়ে এরকম থাকে, প্রাথমিক এবং মাধ্যমিকের দিকে মনোযোগ বেশি দেওয়া হয়েছে, যার কারণে উচ্চশিক্ষা কিন্তু কিছুটা অবহেলিত ছিল। কিন্তু রিসেন্টলি ট্রেন্ডটা হচ্ছে উচ্চশিক্ষার দিকে। আমাদের যেমন ওয়ার্ল্ড ব্যাংকের হ্যাকঅ্যাপ প্রজেক্ট যেটা চলছে, সেটির মাধ্যমে কিন্তু উচ্চশিক্ষা খাতে একটি ব্যাপক পরিবর্তন আনার চিন্তাভাবনা দেখা যাচ্ছে সরকারের মধ্যে। কিন্তু এই যেসব প্রজেক্টগুলো চলছে খুবই সাকসেসফুল, ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বলা হচ্ছে উচ্চশিক্ষা প্রদানের নামে প্রায় আপনার পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে প্রায় 90টি বিশ্ববিদ্যালয় রয়েছে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে শিক্ষা নয়, এটিকে বাণিজ্যিকীকরণ করা হয়েছে এবং যথাযথ শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার মনে হয় এ ধরনের সাধারণ কমেন্ট আমি করব না। তার কারণ যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমি বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, 5-7টা 10টা বলতে পারেন, অনেকগুলো, এগুলো কিন্তু 90 এর বিপরীতে 10টি কি যথার্থ? না। আবার আমাদের দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার অনুপাতে 90টিও কিন্তু এনাফ না নাম্বার। আমার মতে সেটি 100-র বেশি হওয়া উচিত। তবে এখানে যে জিনিস আবার বললেন যে শিক্ষক নেই, হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো কে চালাবে, কে পড়াবে? এখানে তো পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক পাওয়া যাচ্ছে না, যাদের বিদেশে ভালো প্রশিক্ষণ আছে, এক্সপোজার দরকার ভালো। তারপরে এখানে ল্যাবরেটরি স্থাপন। সবচেয়ে বড় কথা, এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকগুলোরই আসলে অবকাঠামোগত সাপোর্ট নাই। এখন প্রশ্ন হচ্ছে, যেমন বেসরকারি ঠিক একইভাবে স্কুলগুলোতে দেখেন না কেন, ইংরেজি মাধ্যম অনেক স্কুল আছে যেগুলো আন্তর্জাতিক মানের, কিন্তু তাদের খেলার মাঠ নাই।
এখন আমার কথা হলো, সরকার তো খাস জমি অনেককেই দেয়, তাহলে যে এই স্কুলগুলো আছে বা বিশ্ববিদ্যালয়গুলো আছে, তাদেরকে কিছু খাস জমি দিলে তো তাদের আসলে একটা খেলার মাঠ হয়, তাদের একটা বিল্ডিং তৈরি করতে পারে। সবচেয়ে বড় যে সাপোর্টটা দরকার এখন উচ্চশিক্ষা ক্ষেত্রে, সেটি হচ্ছে যে ল্যাবরেটরি স্থাপন এবং তাদের ভালো ক্যাম্পাস স্থাপন করার জন্য ল্যান্ড অ্যাকুইজিশন করার জন্য। যেমন চায়নাতে এই বিশ্ববিদ্যালয়ের পুরো ইনফ্রাস্ট্রাকচার সরকার নিজে সাপোর্ট দিচ্ছে, আবার প্রাইভেটকে এটা দিয়ে দিয়েছে। আমাদের দেশে যে জিনিসটা করতে হবে, আমার মনে হয় এখানে প্রাইভেট পাবলিক এক ধরনের পার্টনারশিপের দরকার আছে শিক্ষা ব্যবস্থায়। প্রাইমারি স্কুলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের আসলে অবকাঠামো নাই, পর্যাপ্ত অবকাঠামো নাই। তার মানে ভালো স্কুল ঘর নাই, পুরো স্কুলে একজন শিক্ষক, উনি প্রধান শিক্ষক আছেন, প্রধান শিক্ষক উনি উনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নিশ্চয়ই সব জায়গায় নয়, অনেক জায়গায় আছে। কিন্তু দেখেন, কিন্তু যেখানে যথাযথভাবে যথাযথ পরিমাণের শিক্ষক আছেন, আমরা প্রত্যক্ষ করি গণমাধ্যমে আমরা সংবাদগুলো পড়ে থাকি, পেয়ে থাকি অনেক সময়, সেই জায়গাগুলোতে যথাযথভাবে শিক্ষা দেওয়া হয় না। শিক্ষকরা নানান ধরনের কাজে ব্যস্ত থাকেন, কোচিং বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। শিক্ষকরা তো সমালোচনার ঊর্ধ্বে নন, তারা কিন্তু গুণগত শিক্ষার ক্ষেত্রে নিজেদের যেভাবে নিবেদন করবার কথা ছিল সেটি তারা করছেন না। সব দায় কেন আমরা সরকারের উপর চাপাবো? অবশ্যই আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। তার কারণ হলো, শিক্ষাতে আসলে এটা একটা নেশা থাকতে হবে। শুধু টাকার পিছনে যারা ঘুরে তারা কিন্তু ভালো শিক্ষক হয় না। শিক্ষকতার মধ্যে নিজেদের যদি ডিভোশন না থাকে, এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি স্বীকার করি। তবে এই দেশে ভালো শিক্ষকরাও কিন্তু আছেন। আর কোচিং বাণিজ্যের কথা আপনি যেটি বলছেন, কোচিং বাণিজ্য আসলে চলছে। এটা কেন চলছে? বিবিধ কারণ আছে। তার কারণ এখানে এটা তো আসলে সরকারের দোষ না, এটা আসলে আমাদের সবারই দোষ। কোচিং বাণিজ্যের মেইন বিষয় হচ্ছে যে কত তাড়াতাড়ি কম সময়ে বড় লোক হওয়া যায়। এই যে শর্টকাট ওয়েতে বড় হওয়ার যে একটা টেন্ডেন্সি, সেটি শুধু কোচিং এটি বাণিজ্য কি বিষয় নাকি এই যে বলা হচ্ছে আপনার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদেরকে যে আমরা নানাবিধ পরীক্ষার মুখোমুখি করে দিচ্ছি, কোচিং বাণিজ্য বিকশিত হবার ক্ষেত্রে সেটিও একটি ভূমিকা রাখছে? পরীক্ষার সংখ্যা হয়তো একটু বেশি হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মানে আমি বেশি বলবো না। তার কারণ আমাদের দেশে দেখেন স্কুলগুলোতে যার সমাপনী পরীক্ষাটাই মেইন, কিন্তু আসলে উন্নত দেশে আমরা কি দেখি, সমাপনী পরীক্ষার আগে তাদের হোমওয়ার্ক বা এসব অ্যাসাইনমেন্টে অনেক বেশি ওয়েট দেওয়া হয়। তো যার কারণে ওইটাও কিন্তু আমরা করতে পারছি না। তার কারণে এতগুলো স্ক্রিপ্ট কিভাবে দেখবে টিচার একজন দুইজন পুরো স্কুলে? সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, বেসরকারিতে অনেকগুলো কিন্ডারগার্টেন সহ নানান ধরনের ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমাদের মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে কওমি সহ নানান ধরনের পদ্ধতি পরিচালিত হচ্ছে। এই যে এত শিক্ষা ব্যবস্থার মধ্যে এত মত ও পথ, এটি কি সত্যিকার অর্থে গুণগত শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা? 2010 সালের যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির মাধ্যমে সরকার যেভাবে আগাচ্ছে, তাতে আমরা যেটা দেখছি একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়েছে। এখন কিন্তু আসলে ভেরিয়েশন অফ কোয়ালিটি কিছুটা কমেছে, অনেক কম। তবে অবশ্যই, যেমন আমি বলবো ও লেভেলসের যে ম্যাথমেটিক্স, সেটা যদি আমরা এসএসসি লেভেলের ম্যাথমেটিক্সের সাথে তুলনা করি, অনেক ডিফারেন্স আছে। এই জিনিসগুলো আসলে একদিনে দূর হবে না, এবং আসলে এটা আসলে ক্লিয়ার কাট ওয়ান ইন্ডিকেটর দেয়া সম্ভব না। তাহলে এই জায়গাটিতে মনোযোগ দিতে হবে। আরেকটি ইস্যুতে আপনার মতামত জানতে চাই। বিভিন্ন ফোরামে বিজ্ঞ ব্যক্তি যারা বিশেষজ্ঞরা তারা বলছেন যে আমরা বিবিএ তৈরি করছি, এমবিএ তৈরি করছি, কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা দরকার। আমাদের ব্যাপক জনগোষ্ঠী রয়েছে, সে ড্রপ আউট যারা রয়েছে তাদেরকে শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে এনে তাহলে আমাদের জনশক্তিকে সত্যিকার অর্থে আমরা দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারবো। এই জায়গাটিতে ভোকেশনাল শিক্ষা বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে কি মনোযোগ দেওয়ার দরকার? আন্তর্জাতিক মানদণ্ডে শুধু বিবিএ এমবিএ দিলে হবে না, সেখানে কারিগরি শিক্ষা এবং প্রায়োগিক শিক্ষা যেটাকে বলে, যেমন আমরা যদি ভালো ড্রাইভার প্রডিউস করতে পারি, আমরা যদি ভালো মেকানিক প্রডিউস করতে পারি, ভালো নার্স করতে পারি, তাদের যে উচ্চতর ডিগ্রি থাকবে এমন কোনো কথা নেই। আমাদের আসন্ন বাজেটে যে প্রক্ষেপণগুলো থাকবে সেই সব জায়গায় এই ইস্যুগুলোকেও অ্যাড্রেস করা দরকার অবশ্যই। এবং আমার মনে হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে 2016 থেকে 20-এর যে গাইডলাইন দেয়া আছে, সেই গাইডলাইন অনুযায়ী অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করছেন, এবং আমার মনে হয় ইনি এই প্রায়োগিক শিক্ষার ব্যাপারটিও
ওনার বাজেট বক্তৃতার মধ্যে এবং বাজেট প্রস্তাবনার মধ্যে নিয়ে আসবেন এবং আমরা আশা করি একটা ভালো বাজেট পাবো। জি, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে স্বল্প পরিসরে যেটুকু আলোচনা করা গেল তাতে এটুকু বোঝা যাচ্ছে যে শিক্ষায় মনোযোগ দিতে হবে এবং যুগোপযোগী শিক্ষা বলতে যা বোঝায় সেদিকে মনোযোগ দিতে হবে, সেই ধরনের বাজেট বরাদ্দ করতে হবে, প্রকল্পগুলো সেই ধরনেরই নিতে হবে এবং স্বাস্থ্য খাতেও আমাদের সেই ধরনের মনোযোগ দিতে হবে। অপুষ্টি আমাদের সামনে একটি বৃহৎ চ্যালেঞ্জ, এটিকে আমাদের মোকাবিলা করতে হবে। আমাদের সামনে এসডিজি রয়েছে, আমাদের সামনে ভিশন 2021 রয়েছে। প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে চাই, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই জাতি রাষ্ট্রকে যদি আমরা বিশ্ব দরবারে সমুন্নত করতে চাই, তাহলে এই বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে। নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আলোচনার